সালামু আলাইকুম। আজকে আমরা ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি, অ্যাকশন পটেনশিয়াল কিভাবে কাজ করে এবং অ্যাকশন পটেনশিয়াল কিভাবে প্রপাগেট হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। আমরা এই পুরো টপিকটা আলোচনা করব গাইটন থেকে। এই টপিকের আদ্যপান্ত আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগবে সব কিছুই আমরা কভার করার চেষ্টা করব। এবং এই টপিকটা সম্পর্কে একটু বলে নেই যে এই টপিকটা মেডিকেল সায়েন্সে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই টপিকটা আমরা যদি মেডিকেল সায়েন্স পড়তে চাই তাহলে আমাদের সারা জীবন লাগবে এরকম একটা টপিক। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো অ্যাকশন পটেনশিয়াল আসলে জিনিসটা মূলত আমরা যদি এক কথায় সহজ ভাষায় বলতে চাই তাহলে এটা হলো এক ধরনের নার্ভ সিগন্যাল। অর্থাৎ ধরো আমরা কেউ যদি আমাদের হাতে একটু কোনো পিন দিয়ে খোঁচা দেয় অথবা আমাদের হাতে টাচ করে অথবা কোনো স্টিমুলাস যদি বাইরে থেকে আসে, তাহলে সেই স্টিমুলাসটা আমাদের যেই প্রক্রিয়ার মাধ্যমে এখানে জেনারেট হচ্ছে এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আছে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা ব্রেন এবং স্পাইনাল কর্ড বুঝি। ব্রেন এবং স্পাইনাল কর্ডে যে প্রক্রিয়ার মাধ্যমে সে যাচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা এক কথায় অ্যাকশন পটেনশিয়াল বলতে পারি। অর্থাৎ আমার কোনো স্টিমুলাস আমাদের নার্ভ ইন্ডিংয়ে অথবা আমাদের মাসেল সেলে, অর্থাৎ অ্যাকশন পটেনশিয়াল মূলত আমাদের এক্সাইটেটরি সেল যেগুলো আছে সেগুলাতে হবে। তো একটা স্টিমুলাস যেভাবে আমাদের নার্ভ ইন্ডিংয়ে তৈরি হচ্ছে বা একটা মাসেল সেলে তৈরি হচ্ছে, এইটাকে আমরা বলতেছি অ্যাকশন পটেনশিয়াল। অর্থাৎ এটা বলতে গেলে আরেকটু যদি ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে আমরা যদি একটু ফিগার আঁকে একটু দেখার চেষ্টা করি। ধরো এটা হলো আমার একটা সেল, বা আমি ধরলাম এটা একটা নার্ভ সেল। ঠিক আছে, এটা একটা নার্ভ সেল। এখন আমরা জানি একটা সেলের, এটা একটা নার্ভ সেল। সেলের আমি যদি একটু চিন্তা করি, সেলের বাইরে এবং ভিতরে উভয় জায়গায় ফ্লুইড থাকে। সেলের ভিতরে যে ফ্লুইড থাকে তাকে আমরা বলি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আইসিএফ। এবং সেলের বাইরে যে ফ্লুইডটা থাকে তাকে আমরা বলি এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইসিএফ। এখন আমার সেলের ভিতরে এবং বাইরে যে ফ্লুইডগুলো আছে তাদেরকে আমরা বলতেছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রা সেলুলার ফ্লুইড। যারা সেলের ভিতরে থাকে তাদেরকে আমরা বলি হলো কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর যারা সেলের বাইরে থাকে তাদেরকে আমরা বলতেছি এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন আমি যদি সেলটা একটু ভালো করে আঁকার চেষ্টা করি, দেখো তাহলে এইটা হলো আমার সেল, এটা হলো আমার একটা সেল। এই সেলের ভিতরে আমার কি থাকবে, ফ্লুইড থাকবে, ভিতরে থাকবে ফ্লুইড, সেলের ভিতরে আছে ফ্লুইড এবং এই সেলের বাইরেও আমাদের কি থাকবে, ফ্লুইড থাকবে, ফ্লুইড। এখন এই ফ্লুইড গুলাতে আমার কি থাকে, বিভিন্ন ধরনের আয়ন থাকে। যেমন আমার সেলের ভিতরে যে আয়নটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে সেটা হলো পটাশিয়াম। তো সেলের ভিতরে মোটামুটি 140 মিলি ইকুইভ্যালেন্ট, মিলি ইকুইভ্যালেন্ট মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পটাশিয়াম থাকে। এবং সেলের বাইরে আমাদের 3.5 মিলি ইকুইভ্যালেন্ট থেকে 5 মিলি ইকুইভ্যালেন্টের মতো পটাশিয়াম থাকে পার লিটার। এবং সেলের ভিতরে আমরা যদি সোডিয়াম দেখি তাহলে আমাদের সেলের ভিতরে সোডিয়াম থাকে কিরকম, সেলের ভিতরে সোডিয়াম থাকে ধরো 10 থেকে 20 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং সেলের বাইরে আমার সোডিয়াম থাকে হইল, সোডিয়াম কত, 140 থেকে 150 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে আমাদের এই যে সেলের ভিতরে এবং বাহিরে আমাদের যে আয়নগুলা থাকে, দেখো সেলের ভিতরে আমার পটাশিয়াম আয়ন থাকে বেশি, সোডিয়াম আয়ন থাকে কম। এবং সেলের বাহিরে পটাশিয়াম আয়ন থাকে কম এবং সোডিয়াম আয়ন থাকে বেশি। এই যে আয়নগুলা, এইটা যদি আমার সেল মেমব্রেন হয়, এই যে সেল মেমব্রেন হয়, এই সেল মেমব্রেনের ভিতরে যে আমার আয়নিক পটেনশিয়ালের ডিফারেন্স ঘটতেছে, ঠিক আছে, এইটাকেও আমরা বলতে পারি হলো আমাদের অ্যাকশন পটেনশিয়াল। অর্থাৎ আমাদের সেলের ভিতরে এবং বাহিরে যে পটেনশিয়াল, অর্থাৎ আমাদের আয়নিক যে ব্যালেন্স, এই ব্যালেন্সের যে আমাদের ডিফারেন্স, সেটাকে আমরা বলবো কি অ্যাকশন পটেনশিয়াল। এখন অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে জেনারেট হয় আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে দেখো আমরা এটা একটু মুছে দিই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা জানার চেষ্টা করলাম সেটা হলো আসলে অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি। তাহলে আমি যদি সহজেই বলতে চাই তাহলে অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা হলো আমার সেলের ভিতরে এবং বাহিরে আয়নিক ডিফারেন্স যেটা তৈরি হচ্ছে, বা কোনো একটা স্টিমুলাস আসার কারণে আমাদের যে সেল মেমব্রেনের মধ্যে যে আয়নিক চেঞ্জ হচ্ছে বা ইলেকট্রনিক চেঞ্জটা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি অ্যাকশন পটেনশিয়াল। এখন আমরা দেখব আসলে অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে জেনারেট হয়। তাহলে দেখো প্রথমেই আমরা এখানে একটা, এটা ধরি আমি, এটা হলো আমাদের স্পাইনাল কর্ড। তো এই স্পাইনাল কর্ড থেকে আমার কি বের হলো, একটা ধরো নিউরন আছে স্পাইনাল কর্ড থেকে, এটা সেটা নিউরন। তো
তো আমরা এখানে একটু নিউরনটা আঁকানোর চেষ্টা করি। এটা হলো নিউরন সেল, ঠিক আছে? এই পুরাটাই হলো আমার কি সেই নিউরন সেল। তো এই নিউরন সেলটাকে আমি একটু বড় করে আঁকার চেষ্টা করলাম। এখন দেখো এই নিউরন সেলের মধ্যে আসলে আমার কি কি জিনিস থাকে, আমি যদি এটা চিন্তা করি তাহলে এই নিউরনের এটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেস, যেটা অর্থাৎ আমার স্পাইনাল কর্ডের দিকে থাকছে সেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল প্রসেস। আর যেটা আমার এই, আচ্ছা এই যে এখানে হলো নিউরনের নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হলো আমার ধরলাম নিউরনটার নিউক্লিয়াস হলো এটা। এখন যেটা আমার স্পাইনাল কর্ডের দিকে থাকতেছে সেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল প্রসেস, আর যেটা স্পাইনাল কর্ড থেকে দূরে থাকতেছে সেটাকে আমরা ধরতাম পেরিফেরাল প্রসেস। তাহলে এটাকে আমরা বলতেছি পেরিফেরাল প্রসেস। পেরিফেরাল প্রসেস। এখন এই যে আমাদের নিউরন সেল বা একটা সেল পাইলাম, এই সেলের মধ্যে আমার কয়েকটা জিনিস থাকে, যেই জিনিসগুলো সম্পর্কে আমার একটু জানতে হবে। অর্থাৎ এই যে একটা সেল, এই সেলের মধ্যে কয়েকটা চ্যানেল থাকে। এখন কি কি চ্যানেল থাকে এইগুলো আমরা একটু দেখবো। দেখো আমার প্রতিটা নার্ভ সেলের মধ্যে কিছু পরিমাণে পটাশিয়াম লিকি চ্যানেল থাকে। কি থাকে? পটাশিয়াম লিকি চ্যানেল। তাহলে এইটা হলো আমার পটাশিয়াম লিকি চ্যানেল। আচ্ছা, এবং এই সেলের ভিতরে কিছু পরিমাণে আমার সোডিয়াম লিকি চ্যানেল থাকে। তাহলে এখানে সোডিয়াম লিকি চ্যানেল, এটা কি সোডিয়াম লিকি চ্যানেল। এখন এই চ্যানেল জিনিসটা কি? চ্যানেল জিনিসটাকে আমরা বলতে পারি মূলত এটা হলো একটা পাইপের মতো। অর্থাৎ চ্যানেল হলো এক ধরনের পাইপ, যেই পাইপগুলোর ভিতর থেকে আমার সেলের ভিতর থেকে জিনিসপত্র সেলের বাইরে, অথবা সেলের বাইরে থেকে জিনিসপত্র সেলের ভিতরে আসতে পারে। আমরা বলছি সেলের ভিতরেও কি থাকে, সেলের ভিতরে ওয়াটার থাকে যেটাকে আমরা বলি আইসিএফ, আর সেলের বাইরে কি থাকে, ওয়াটার থাকে যেটাকে আমরা বলি ইসিএফ। এখন এই আইসিএফ ইসিএফ এ বিভিন্ন ধরনের আয়ন থাকে। তাহলে এই চ্যানেলগুলোর ভিতর দিয়ে কি হবে, হয় সেলের ভিতর থেকে আয়ন সেলের বাইরে যাবে, অথবা সেলের বাইরে থেকে আয়ন সেলের ভিতরে যাবে। এখন কেন এদের নাম লিকি চ্যানেল? কারণ এই চ্যানেলগুলা অলওয়েজ ওপেন থাকে। অর্থাৎ এই লিকি চ্যানেলগুলা সব সময় ওপেন থাকে, মানে আমরা বলতে পারি এটা লিক থাকে সব সময়, ঠিক আছে? তো এই চ্যানেলগুলা অলওয়েজ আমার কি থাকবে, ওপেন থাকবে। তাহলে এই চ্যানেলগুলোর মধ্যে, অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি, এই চ্যানেলগুলোর মধ্যে কোনো গেট নাই, অর্থাৎ এরা অলওয়েজ ওপেন। এবং আমার এই নার্ভ সেলের মধ্যে আরো কিছু চ্যানেল থাকে। এই লিকি চ্যানেল বাদ দিয়েও আমাদের এই নার্ভের মধ্যে কিছু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল থাকে। তো এটা ছিল হলো সোডিয়াম লিকি চ্যানেল। এখানে কিছু থাকবে হলো ভোল্টেজ ভোল্টেজ গেটেড লিকি চ্যানেল, সরি ভোল্টেজ গেটেড চ্যানেল বা ভোল্টেজ গেটেড চ্যানেল। এটা লিকি চ্যানেল বলবো না, এটাকে আমরা বলবো কি ভোল্টেজ গেটেড চ্যানেল। এবং এখানে কি থাকবে, কিছু ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল থাকবে। তাহলে এখানে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। তাহলে আমরা তো চ্যানেল মানে জানি, চ্যানেল মানে হলো একটা পাইপের মতো। কিন্তু এই যে এই চ্যানেলগুলো আমরা যেগুলো বলতেছি যে ভোল্টেজ গেটেড চ্যানেল, এই ভোল্টেজ গেটেড চ্যানেলের মধ্যে এগুলা এই লিকি চ্যানেলের মতো খোলা থাকবে না। অর্থাৎ এই চ্যানেলগুলোর মধ্যে কি থাকে, গেট থাকে। অর্থাৎ এই চ্যানেলগুলোর মধ্যে কিছু গেট লাগানো থাকে। যেমন আমি যদি বলি এই যে সোডিয়াম চ্যানেল, যে এই সোডিয়াম চ্যানেলের ভিতরের দিকে একটা গেট লাগানো আছে এখানে, ঠিক আছে? বাইরের দিকে একটা গেট লাগানো আছে। একইভাবে এই যে পটাশিয়াম চ্যানেল, এই পটাশিয়াম চ্যানেলের বাইরের দিকে একটা গেট লাগানো আছে, ভিতরের দিকে একটা গেট লাগানো আছে, ঠিক আছে? তাহলে এই যে গেটগুলা, অর্থাৎ আমি যদি বলি এই চ্যানেলগুলা বা এই পাইপগুলোর মধ্যে গেট লাগানো থাকে। যেই গেটগুলা যদি আমি খুলি, যদি গেটগুলো ওপেন থাকে তাহলে হয় বাইরে থেকে জিনিসপত্র ভিতরে আসবে, অথবা ভিতর থেকে জিনিসপত্র বাইরে যাবে। তার মানে লিকি চ্যানেল এবং ভোল্টেজ গেটেড চ্যানেলের মধ্যে পার্থক্য তাহলে কি দাঁড়াইলো, লিকি চ্যানেলগুলো অলওয়েজ ওপেন থাকে, আর ভোল্টেজ গেটেড চ্যানেলগুলো কি থাকে, এদের মধ্যে কিছু পরিমাণ গেট লাগানো থাকে। এই গেট যদি খুলে, অর্থাৎ বাইরের গেট এবং ভিতরের গেট দুইটাই যদি ওপেন থাকে, তাহলে বাইরে থেকে জিনিসপত্র ভিতরে আসতে পারবে, অথবা ভিতর থেকে জিনিসপত্র বাইরে যেতে পারবে। তাহলে এই সকল গেট ছাড়াও বা এই সকল চ্যানেল ছাড়াও আমাদের এই যে নিউরনের মধ্যে কিছু মেকানিক্যাল চ্যানেল থাকে। মেকানিক্যাল চ্যানেল বলতে আমরা কি বোঝাচ্ছি, মেকানিক্যাল চ্যানেল বলতে এক একটা সেন্সের জন্য এক এক ধরনের। অর্থাৎ আমি টাচ সেন্সিটিভ কিছু সোডিয়াম চ্যানেল থাকতে, টাচ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল থাকে, এই চ্যানেলগুলো থাকে। তো এই চ্যানেলগুলো যদি আমাদের একটু ক্লিয়ার হয় তাহলে আমরা এরপরে যাব। এখন দেখো আমরা বললাম যে এই যে সোডিয়াম চ্যানেল পাইলাম এখানে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল বা ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, এইগুলা কিন্তু আমার সব সময় ওপেন থাকে না। একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আসলে বা একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট আসলে এই চ্যানেলগুলো কি হবে, ওপেন হবে। এখন আমরা একটু এই জিনিসটা একটু মুইসা দিই। আচ্ছা আমরা নতুন একটা পেজ নিই, ঠিক আছে? তাহলে এখন আসো, তো আমি বললাম এটা হলো আমার সেল,
আচ্ছা, এটা ধরো আমার সেল, এই সেলের মধ্যে কি আছে, এখানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আছে, তাহলে এই চ্যানেলটা হলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। তাহলে এটার নাম কি? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এখন আসো, এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এটা কি অলওয়েজ ওপেন থাকবে? না, এটা অলওয়েজ ওপেন থাকবে না। তাহলে এইটা কখন ওপেন হবে? এটার মধ্যে দুইটা গেট আছে, ধরো এটা হলো আমার কি, ইনার সাইডে থাকে হলো আমার ইনঅ্যাক্টিভেশন গেট, আর এই যেটা আউটার সাইডে থাকে হলো আমাদের অ্যাক্টিভেশন গেট। এখন এই দুইটা গেটই আমার কি আছে, ধরো ওপেন আছে, অথবা দুইটা গেটই ক্লোজ আছে। আর আমি ধরে নিলাম দুইটা গেটই কি আছে, যদি দুইটা গেট ক্লোজ থাকে অথবা একটা গেট যদি ক্লোজ থাকে, ধরো এই গেট ক্লোজ আছে কিন্তু এটা ওপেন আছে, এটা ওপেন, ঠিক আছে, অর্থাৎ তার একটা সাইড ওপেন আছে, আরেকটা সাইড ক্লোজ আছে, তাহলে কি বাইরে থেকে কিছু এখানে আসতে পারবে? পারবে না। অথবা আমি ধরলাম এই বাইরের গেটটা আমার কি ওপেন আছে, কিন্তু ভিতরের গেটটা কি আছে, ক্লোজ আছে, তারপরেও কি করতে পারবে না, বাইরে থেকে জিনিসপত্র ভিতরে যাইতে পারবে না। তার মানে কোনো একটা জিনিস যদি সেলের ভিতর থেকে বাইরে যাইতে হয় অথবা বাইরে থেকে ভিতরে আসতে হয়, তাহলে আমার কি থাকা লাগবে, সেলের যে এই যে সোডিয়াম বা পটাশিয়াম যে আমার গেটগুলো আছে, অর্থাৎ ভোল্টেজ গেটের যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোকে কি থাকা লাগবে, দুইটাকেই ওপেন থাকা লাগবে, ঠিক আছে। এখন আমি বললাম যে এই যে আমার ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল অথবা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এরা ম্যাক্সিমাম টাইমে আমার কি থাকবে, ক্লোজ থাকবে, কিন্তু যখন একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আসবে তখন এরা কি করবে, ওপেন করবে। এখন যেই ন্যূনতম ভোল্টেজ আসলে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল অথবা পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, অর্থাৎ ন্যূনতম যেই ভোল্টেজে এরা ওপেন হবে, ন্যূনতম ভোল্টেজ, আচ্ছা আমি একটু লিখি, ন্যূনতম ভোল্টেজ যেটাতে আমার কি হবে, ওপেন হবে, কি ওপেন হবে, সোডিয়াম এবং পটাশিয়াম যে ভোল্টেজ গেটেড চ্যানেলগুলো ওপেন হবে, সেই ভোল্টেজকে আমরা বলি থ্রেশহোল্ড। এটার নাম কি, থ্রেশহোল্ড। তাহলে থ্রেশহোল্ড জিনিসটা কি? থ্রেশহোল্ড জিনিসটা কিছুই না, জাস্ট এটা একটা ভোল্টেজ। তাহলে থ্রেশহোল্ড জিনিসটা হলো এক ধরনের ভোল্টেজ, যেই ভোল্টেজ পরিমাণ হইলে, এটা হলো একটা ভোল্টেজ, যেই ভোল্টেজ পরিমাণ হইলে আমার যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আছে এটা খুলে যাবে, ঠিক আছে। তাহলে থ্রেশহোল্ড যদি কোশ্চেন করা হয় যে থ্রেশহোল্ড কি, তাহলে আমি বলবো থ্রেশহোল্ড হলো ন্যূনতম ভোল্টেজ, যেই ভোল্টেজ অর্জন করলে একটা নার্ভ সেলের যত সোডিয়াম চ্যানেলগুলো আছে সবাই খুলে যাবে, এদেরকে আমরা বলবো হলো থ্রেশহোল্ড। যদি থ্রেশহোল্ড বোঝা যায় তাহলে আমরা আসো সামনে দিকে যাই আর কি। দেখো, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে একটা সেলের মধ্যে আমার কয়েক ধরনের চ্যানেল থাকে। কি কি চ্যানেল থাকতে পারে? থাকতে পারে সোডিয়াম এবং পটাশিয়াম লিকি চ্যানেল। সোডিয়াম এবং পটাশিয়াম লিকি চ্যানেলের কাজ কি? এরা সবসময় লিক থাকবে বা ওপেন থাকবে, এগুলার ভিতর দিয়ে আমার সেলের ভিতর থেকে বাইরে জিনিসপত্র যাবে অথবা বাইরে থেকে সেলের ভিতরে জিনিসপত্র আসবে, এক নাম্বার। দুই নাম্বার, আমার সেলের ভিতরে কিছু সোডিয়াম চ্যানেল থাকে যারা হলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এবং কিছু পটাশিয়াম চ্যানেল থাকে যারা হলো ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। তাহলে এই চ্যানেলগুলা অলওয়েজ খোলা থাকবে না, যখন আমি একটা নির্দিষ্ট ন্যূনতম ভোল্টেজ দিব তখন এই সোডিয়াম চ্যানেলগুলো খুলবে, আর যেই ন্যূনতম ভোল্টেজে আমার সোডিয়াম চ্যানেলগুলো খুলতেছে ওই ভোল্টেজের নাম হলো থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমরা এর আগের একটা ভিডিওতে আমরা বলছিলাম রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। এখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা কি ছিল? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমরা একটু চিন্তা করি। দেখো, আমরা যদি একটু রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা একটু রিক্যাপিচুলেট করি তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হলো আমার একটা সেল যখন রেস্টিং অবস্থায় আছে, অর্থাৎ সে কোনো কাজ করতেছে না, সে কোনো স্টিমুলাস পাচ্ছে না, এই অবস্থায় তার মধ্যে যে আয়নিক ব্যালেন্সটা থাকে, অর্থাৎ তার মধ্যে যে ভোল্টেজটা থাকে সেটাকে আমরা বলি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তাহলে একটা সেল, ধরো এটা হলো একটা নার্ভ, এটা একটা নার্ভ, এই নার্ভ যখন রেস্টিং অবস্থায় থাকে তাহলে তার মধ্যে কি কি হয়, কি কি ঘটনা ঘটে, আমরা যদি একটু মনে করার চেষ্টা করি। দেখো, আমার প্রতিটা সেলের মধ্যেই কি থাকে, দেখো প্রতিটা সেলের মধ্যে, অর্থাৎ আমাদের দেহে যত সেল আছে সবগুলা সেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাম্প থাকে, ঠিক আছে। এই পাম্পের নাম হইল সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প হইলো এমন একটা পাম্প যে কি করে, দেখো আমরা বলছিলাম সেলের ভিতরে আমার পটাশিয়াম থাকে বেশি, সেলের ভিতরে পটাশিয়াম কত থাকে, 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এবং সেলের ভিতরে আমার সোডিয়াম থাকে হলো কম, কত বলছি, 10 বা ধরো হচ্ছে 10 থেকে 20
ধরলাম 10 থেকে 20 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং সেলের বাইরে আমার কি থাকে, সেলের বাইরে পটাশিয়াম থাকে কম, ঠিক আছে। সেলের বাইরে পটাশিয়াম কত থাকে, 3.5 থেকে 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং সেলের বাইরে আমার সোডিয়াম থাকতেছে হইল সোডিয়াম, কত, সেলের বাইরে সোডিয়াম থাকে 142 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে। তাহলে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই পাম্পটার কাজ কি দেখো, আমার সেলের ভিতরে থাকে হলো পটাশিয়াম বেশি, সোডিয়াম থাকে কম, সেলের বাইরে থাকে পটাশিয়াম কম, সোডিয়াম বেশি। এখন আমার এইখানে যে লিকি চ্যানেলগুলো আছে, এই লিকি চ্যানেলগুলা কি করবে, আচ্ছা, লিখি চ্যানেল পরে আসি, আগে একটু এখানে একটু ক্লিয়ার করি। তাহলে এখানে আমার সেলের ভিতরে পটাশিয়াম বেশি, সোডিয়াম কম, আর সেলের বাইরে সোডিয়াম বেশি, পটাশিয়াম কম। কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা সেলের ভিতরে কম সোডিয়াম আছে আর সেলের বাইরে বেশি সোডিয়াম আছে, সে কি করে কম জায়গা থেকে বেশি জায়গার দিকে নিয়ে যায়। তাহলে আমরা একটু এই কথাটাই মনে রাখবো যে সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা হলো এমন একটা পাম্প, এটা এক ধরনের আমি বলতে পারি যে তেলা মাথায় তেল দেওয়া। কিরকম দেখো, আমার সেলের বাইরে কি আছে, সোডিয়াম বেশি আছে, সেলের ভিতরে সোডিয়াম কম আছে, সে কি করবে, সেলের বাইরে থেকে সেলের ভিতর থেকে সেলের বাইরে সোডিয়ামকে আরো নিয়ে যাবে। যদিও সেলের বাইরে আমার কি সোডিয়াম কম, সে তারপরেও কি করবে, সোডিয়ামকে সেলের বাইরে নিয়ে যাবে। এবং সেলের ভিতরে আমার পটাশিয়াম বেশি এবং সেলের বাইরে পটাশিয়াম কম, তাহলে সে কি করবে, বাইরে থেকে ভিতরে পটাশিয়ামকে নিয়ে যাবে। এখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, প্রতিবার যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে, প্রতিবারে সে তিনটা সোডিয়ামকে সেলের ভিতর থেকে সেলের বাইরে নিয়ে যায় এবং দুইটা পটাশিয়ামকে সেলের বাইরে থেকে সেলের ভিতরে নিয়ে যায়। তাহলে ঘটনা কি করতেছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন একবার কাজ করতেছে, সে কি করতেছে, সেলের ভিতর থেকে সেলের ভিতর থেকে তিনটা সোডিয়ামকে সেলের বাইরে নিতেছে এবং সেলের বাইরে থেকে সেলের ভিতরে দুইটা পটাশিয়াম নিতেছে। তার মানে আমি বলতে পারি, একবার যদি সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে, একবার কাজ করলে সেলের ভিতরে একটা করে পজিটিভ চার্জ লস হইতেছে। কারণ সে কি করতেছে, সেলের ভিতর থেকে তিনজনকে বের করে দিতেছে, তিনজনকে সেলের বাইরে দিয়ে দিতেছে এবং দুইজনকে সেলের ভিতরে ঢুকাইতেছে। অর্থাৎ তিনটা পজিটিভ চার্জকে সে বাইরে দিল এবং দুইটা পজিটিভ চার্জকে ভিতরে দিল। তার মানে প্রতিবারে আমার সেলের ভিতরে একটা করে পজিটিভ চার্জ লস হচ্ছে না। এই যে প্রতিবারে যে সেলের ভিতরে একটা করে পজিটিভ চার্জ লস হইতেছে, এই কারণে সেলের ভিতরে পজিটিভ আয়নের ডেফিসিয়েন্সি দেখা দিবে, ফলে এখানে নেগেটিভ আয়নের সংখ্যা বাইরে যাবে এবং এই সোডিয়াম পটাশিয়াম পাম্প সেলের ভিতরে একটা নেগেটিভ স্টেট তৈরি করবে, যেটা মূলত -4 মিলি ভোল্টের মতো, ঠিক আছে। অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম পাম্প আমার সেলের ভিতরে -4 মিলি ভোল্ট একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি করে, ঠিক আছে। কেমনে তৈরি করলো, সে প্রতিবারে তিনটা করে সোডিয়াম বাইরে দিয়ে দিল, দুইটা করে পটাশিয়াম ভিতরে দিয়ে দিল। প্রতিবার এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করার ফলে তার সেলের ভিতরে একটা করে পজিটিভ চার্জ লস হইতেছে, ফলে তার ভিতরে কি হচ্ছে, একটা নেগেটিভ চার্জ বা নেগেটিভ একটা পটেনশিয়াল তৈরি হচ্ছে। এটা হলো সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প খুবই গুরুত্বপূর্ণ একটা পাম্প। কেন, কারণ আমাদের দেহে যেই পরিমাণ শক্তি লাগে তার 25% শক্তি ব্যয় হয় হলো আমার সোডিয়াম পটাশিয়াম পাম্পে। কেন বলতো, কারণ এই দেখো, সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করতেছে, যেই দিকে আয়ন বেশি আছে, অর্থাৎ যেই দিকে যেই আয়নটা বেশি আছে সে ওই আয়নকে ওই দিকে নিতেছে। তার মানে কি, সে ডিফিউশনের বিরুদ্ধে কাজ করতেছে না, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করতেছে। অর্থাৎ আমার সেলের ভিতরে কি পটাশিয়াম বেশি, সে সেলের ভিতরেই পটাশিয়ামকে নিতেছে। যদি সেলের ভিতর থেকে বাইরে নেওয়া লাগতো তাহলে এটা ডিফিউশন হইতো, খুবই সহজ হয়ে যেত। কিন্তু সে কি করতেছে, সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে, সে সেলের ভিতরেই পটাশিয়ামকে নিতেছে। এই জন্য তাকে যেহেতু ডিফিউশনের বিরুদ্ধে কাজ করা লাগতেছে, এই জন্য এর জন্য আমার কি করা লাগতেছে, বেশি পরিমাণে এনার্জি লস হইতেছে আমাদের শরীর থেকে। অর্থাৎ আমাদের দেহে যে মেটাবলিজমে যেই পরিমাণ শক্তি ব্যয় হইতেছে তার 25% ব্যয় করতেছিল সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের আমরা নেট কি পেলাম, সোডিয়াম পটাশিয়াম পাম্প আমাদের সেলের ভিতরে একটা পটেনশিয়াল তৈরি করতেছে, যার মান হলো -4 মিলি ভোল্ট পরিমাণ একটা পটেনশিয়াল তৈরি করতেছে। এবং আমরা বলছিলাম যে এটা যদি সেল হয়, সেলের মধ্যে কিছু কি থাকে, লিকি চ্যানেল থাকে। এই লিকি চ্যানেলগুলো আমরা দুই ধরনের লিকি চ্যানেল বলছিলাম। তাহলে একটা থাকে হলো পটাশিয়াম লিকি চ্যানেল, ধরো এটা হলো আমার কি পটাশিয়াম লিকি চ্যানেল, ঠিক আছে। আর এইদিকে আমি ধরলাম হলো এখানে আমার কি থাকে, সোডিয়াম লিকি চ্যানেল। এইদিকে ধরলাম সোডিয়াম লিকি চ্যানেল। তাহলে দেখো, আমার সেলের ভিতরে যেহেতু লিকি চ্যানেল, এরা অলওয়েজ খোলা আছে,
তাহলে সেলের ভিতরে আমার পটাশিয়াম বেশি, পটাশিয়াম কত 140, ঠিক আছে, আমি ধরে নিলাম 140 মিলি ইকুইভ্যালেন্ট। আর সেলের ভিতরে সোডিয়াম কত, সোডিয়াম হলো আমার 10, ঠিক আছে, 10 মিলি ইকুইভ্যালেন্ট। তো সেলের বাইরে আমার সোডিয়াম কত, সেলের বাইরে আমার সোডিয়াম হলো 140 40 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং সেলের বাইরে আমার পটাশিয়াম, পটাশিয়াম কত 3.5 থেকে 5 মিলি ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আমি যদি প্রথমেই সোডিয়ামের কথা বাদ দিই, সোডিয়াম আপাতত সোডিয়াম আমি বাদ দিলাম, আমি শুধুমাত্র পটাশিয়াম লিকি চ্যানেল নিয়ে কথা বলি, তাহলে আমার সেলের ভিতরে আমার পটাশিয়াম থাকে হলো বেশি, কত 140, আর সেলের বাইরে কত পটাশিয়াম 3.5 থেকে 5। তাহলে তুমি একটু চিন্তা করো তো, আমার কাছে একটা ধরো এটা একটা কি, এটাকে আমি একটা চৌবাচ্চা ধরলাম, চৌবাচ্চা, যে চৌবাচ্চার মধ্যে একটা পাইপ লাগানো আছে, ঠিক আছে, এটা হলো একটা পাইপ। এই পাইপের ভিতরের দিকে 140 লিটার পানি আছে এবং পাইপের বাইরের দিকে কত আছে 3.5 থেকে 5 লিটার পানি। এখন যদি আমি এই চৌবাচ্চার মুখটা যদি খোলা থাকে, তাহলে পানি কোন দিক থেকে যাবে, তাহলে পানি এই সেলের ভিতর থেকে সেলের বাইরের দিকে আসবে। অর্থাৎ এই পটাশিয়াম গুলোর ক্ষেত্রে একই ঘটনা ঘটে, যেহেতু আমার সেলের ভিতরে পটাশিয়াম অনেক বেশি এবং সেলের বাইরে পটাশিয়াম কম, এই কারণে আমার পটাশিয়াম এই লিকি চ্যানেল দিয়ে রেস্টিং অবস্থায়ও কি পটাশিয়াম বের হইতে থাকে। অর্থাৎ যখন একটা সেল রেস্টিংও থাকে তখনও কি হয়, আমার সেলের ভিতর থেকে সেলের বাইরে পটাশিয়াম বের হয়ে যায়। এখন এই যে পটাশিয়াম সেলের বাইরে থেকে বের হইতেছে, এরা কি করবে, এরা সেলের ভিতরে একটা কি করবে, নেগেটিভ পটেনশিয়াল তৈরি করবে, এরা সেলের ভিতরে একটা নেগেটিভ পটেনশিয়াল তৈরি করবে। কেন, কারণ পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে, ফলে একটা কি হচ্ছে, নেগেটিভ পটেনশিয়াল তৈরি হচ্ছে। এটা হলো পটাশিয়াম। এবং এখানে যদি আমরা সোডিয়ামেরটা দেখি, এটা হলো আমার সোডিয়ামের একটা সেল, এখানে ধরো এখানে কি আছে, আমার সোডিয়াম লিকি চ্যানেল আছে। তাহলে এখানে আমার ধরো সোডিয়াম লিকি চ্যানেল আছে, সোডিয়াম লিকি চ্যানেল, আর আমরা বলছিলাম সেলের ভিতরে আমার কি সোডিয়াম কম থাকে, কত 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এবং সেলের বাইরে আমার কি সোডিয়াম বেশি থাকে, সোডিয়াম ধরো 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখন এই যে সোডিয়াম সেলের বাইরে এবং সেলের ভিতরে, এখন যদি এই অবস্থায় থাকে তাহলে ঘটনা কি ঘটার কথা, যেহেতু সেলের বাইরে এইদিকে আমার 140 লিটার পানি আছে, এইদিকে আছে হলো ধরো 10 লিটার পানি, তাহলে আমার উচিত কি, আমার উচিত হইলো সোডিয়াম তাহলে সেলের বাইরে থেকে সেলের ভিতরে যাবে, ফলে আমার কি সেলের ভিতরে পজিটিভ চার্জের সংখ্যা বাড়বে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইটা খুবই কম পরিমাণে ঘটে, অর্থাৎ এই লিকি চ্যানেলটা রেস্টিং অবস্থায় এত বেশি অ্যাক্টিভ থাকে না, ঠিক আছে। তাহলে আমার উচিত ছিল যেই পরিমাণ পটাশিয়াম সেলের ভিতর থেকে বাইরে চলে যাইতেছে, এই পরিমাণ সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসলে কি হয়ে যেত, নিউট্রালাইজ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের কি থাকে, আচ্ছা দুর্ভাগ্য বলবো না, এটাই আমাদের নর্মাল ফিজিওলজি, ঠিক আছে, এটা সৌভাগ্যই বলবো, ঠিক আছে। তো আমার কি হচ্ছে, আমার সেলের ভিতর থেকে পটাশিয়াম কি হচ্ছে বাইরে যাচ্ছে, ফলে সেলের ভিতরে একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এই নেগেটিভকে আমার নিউট্রালাইজ করার জন্য সেলের বাইরে থেকে সোডিয়াম আসলে নিউট্রালাইজ হয়ে যাইতো, কিন্তু সেলের বাইরে থেকে খুবই কম পরিমাণে সোডিয়াম আসে, ফলে এটা নিউট্রালাইজ হয় না। ফলে এর ভিতরে আমার কি থাকে, একটা নেগেটিভ পটেনশিয়াল তৈরি হয়, যেইটা মোটামুটি ওই যে নেগেটিভ পটেনশিয়াল তৈরি হলো, এই পটেনশিয়াল এবং আমার সোডিয়াম পটাশিয়াম পাম্পের পটেনশিয়াল দুইটা মিলা আমার সেলের ভিতরে মোটামুটি একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল তৈরি করে 90 মিলি ভোল্টের মতো। অর্থাৎ একটা সেল যখন রেস্টিং অবস্থায় থাকে তখন তার মধ্যে 90 মিলি ভোল্ট, -90 মিলি ভোল্ট কারেন্ট থাকে। এইটাই হলো আমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। অর্থাৎ একটা সেল যখন রেস্টিং অবস্থায় আছে তখন তার মধ্যে -90 মিলি ভোল্ট কারেন্ট আছে, ঠিক আছে। এখন আসো, এটা ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে আমি চলে যাব এখন অ্যাকশন পটেনশিয়ালে। তাহলে অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি, আচ্ছা, তাহলে দেখো এখন আমরা বলছি একটা সেল যখন রেস্টিং অবস্থায় ছিল তখন তার মধ্যে যে পটেনশিয়াল সেটা হলো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, যার পরিমাণ একটা লার্জ নার্ভ ফাইবারে কত হয়, আমরা বললাম -90 মিলিভোল্ট। এখন আমরা দেখব যে এই যে একটা নার্ভ রেস্টিং অবস্থায় আছে, ওই একটা নার্ভের মধ্যে আমি যদি একটু পিন দিয়ে খোঁচা মারি অথবা আঙ্গুল দিয়ে একটু করি অথবা অন্য যে কোনো স্টিমুলাস দেয়, তাহলে সে কিভাবে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে সেইটা দেখব। তার আগে আমরা বলছিলাম, আচ্ছা দেখো, তাহলে আমরা, এটা ছিল আমাদের স্পাইনাল কর্ড, ঠিক আছে। স্পাইনাল কর্ড থেকে আমাদের কি বের হয়েছিল, এখান থেকে একটা নার্ভ বের হয়েছিল, ঠিক আছে, এখানে আমরা একটু বড় করে আঁকাই, ঠিক আছে, এটা হলো আমাদের সেই নার্ভ। এখন আমরা বলছিলাম যে এই নার্ভের মধ্যে কয়েক ধরনের চ্যানেল আছে। এখন আপাতত আমাদের লিকি চ্যানেলগুলোর প্রয়োজন নাই। কেন লিকি চ্যানেলগুলোর প্রয়োজন নাই, আচ্ছা আমি দেই, সমস্যা নেই। তাহলে ধরো আমার কি আছে, এখানে ধরো আমার সোডিয়াম, একটু ছোট করে আঁকাই, এটা হলো আমাদের সোডিয়াম লিকি চ্যানেল, ঠিক আছে। ধরো আমি পটাশিয়ামের গুলো এইদিকে, আচ্ছা এখানে পটাশিয়ামের গুলো উপরের দিকে,
এটা হলো আমার সেই পটাশিয়াম লিকি চ্যানেল, ঠিক আছে, সোডিয়াম লিকি চ্যানেল, পটাশিয়াম লিকি চ্যানেল। আচ্ছা, তারপরে আমরা এইদিকে দেই ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, ঠিক আছে। এ দিয়ে দিলাম ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, এবং এইদিকে এখানে দিয়ে হলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, তো এই চ্যানেলগুলো আমার কি নাল ফাইবার আছে, দেখো তো। তার আগে আমরা বলছিলাম একটা কথা, যে এই যে ভোল্টেজ গেটের যে আমার সোডিয়াম চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেল যেগুলো আছে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো কি অলওয়েজ ওপেন থাকবে? না, এই চ্যানেলগুলো অলওয়েজ ওপেন থাকবে না। একটা ন্যূনতম ভোল্টেজ পাওয়ার পরে এরা ওপেন হবে, যেই ভোল্টেজটাকে আমরা বলছিলাম থ্রেশহোল্ড ভোল্টেজ। এখন যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, দেখো এটা হলো আমার একটা গ্রাফ, ঠিক আছে, এটা একটা গ্রাফ। যেটা আমরা চিন্তা করি এই বিন্দুটায় একটা সেল রেস্টিং অবস্থায় আছে, যখন তার পটেনশিয়াল কত, আচ্ছা এটা হলো রেস্টিং অবস্থা, রেস্টিং। তো রেস্টিং অবস্থায় তার পটেনশিয়াল -90 মিলিভোল্ট, রেস্টিং অবস্থায় একটা সেলের পটেনশিয়াল -90। এখন এই যে এই বিন্দুটা যখন এইখানে আসে, তখন তার পটেনশিয়াল ধরো -55, আমি ধরে নিলাম -55 মিলিভোল্ট। এখন যখন এর পটেনশিয়াল -90 থেকে বাইরে -55 পর্যন্ত হয়, তখন আমার ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো খোলা যায়। তাহলে এই বিন্দুতে এসে আমার কি হয়, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো খোলা যায়। তাহলে এই বিন্দুটাকে আমি বলতে পারি তার থ্রেশহোল্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা হলো আমার থ্রেশহোল্ড। তাহলে আমার -90 মিলিভোল্ট এটা হলো রেস্টিং, আর -55 মিলিভোল্ট যদি হয়, এক এক সেলের জন্য এক একটা, জাস্ট আমি ধরে নিলাম, তাহলে -55 মিলিভোল্ট হলে সেটা হলো থ্রেশহোল্ড। আর এই বিন্দুতে যখন আসবে, তখন আমার সোডিয়াম চ্যানেলগুলা খোলা যাবে। আর উপরের দিকে ধরো এখানে আসছিল 0, ঠিক আছে, এখানে এটা যেহেতু উপরের দিকে বাড়তেছে, তাহলে এটা -90, এটা -55, এখানে ধরো 0 0 0, ঠিক আছে, 0 ভোল্ট, 0 মিলিভোল্ট, 0 মিলিভোল্ট। এখন আসো, তাহলে আমার একটা সেল এখন এ রেস্টিং অবস্থায় আছে, তাহলে এর এখন কত পটেনশিয়াল আছে, -90 মিলিভোল্ট। এখন আমরা দেখবো কিভাবে অ্যাকশন পটেনশিয়াল এখানে কাজ করতেছে। ধরো কেউ, আমার এটা আমি ধরলাম এটা আমার হাতের একটা এখানে নিউরন, ঠিক আছে, এখানে একটা নিউরন আছে। তো এই নিউরনের মধ্যে কেউ আমার এখানে কি করলো, টাচ করলো, এখানে একটা টাচ করলো। টাচ করার সাথে সাথে আমার কি হবে, আমার বলছিলাম যে এখানে কিছু মেকানিক্যাল চ্যানেল থাকে, ঠিক আছে। ধরো এখানে একটা টাচ সেন্সিটিভ মেকানিক্যাল চ্যানেল আছে, তাহলে এই যে এটা সেই চ্যানেল, ঠিক আছে, এটা আমি একটু বড় করে আঁকাই। এটা হলো আমার সেই টাচ সেন্সিটিভ মেকানিক্যাল চ্যানেল। যখনই কেউ এখানে একটু হাত দিয়ে টাচ করলো, ধরো এটা আমার হাত, আচ্ছা হাত, আমি এটা ধরলাম হাত, ঠিক আছে, বা পিন, হাত অথবা পিন। কেউ যখন হাত অথবা পিন দ্বারা এখানে আমার টাচ করবে, এই আঙ্গুলের মধ্যে টাচ করবে, টাচ করার সাথে সাথেই এই যে আমার সোডিয়াম চ্যানেলটা আছে, মেকানিক্যাল সোডিয়াম চ্যানেল, এই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এখন যখন এই মেকানিক্যাল সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, তখন কি হবে, সেলের বাইরে থেকে, দেখো আমার সেলের বাইরে কি থাকে, প্রচুর পরিমাণে সোডিয়াম আছে। তাহলে সেলের বাইরে এখানে সোডিয়াম আছে, এখানে লাখ লাখ কোটি কোটি সোডিয়াম, কারণ আমরা জানি সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে। যখনই এই টাচ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, তখনই সেলের বাইরে থেকে সোডিয়াম কোথায় ঢুকবে, সেলের ভিতরে ঢোকা শুরু করবে। সেলের বাইরে থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢোকা শুরু করবে। তাহলে এই সোডিয়ামগুলা কোন ধরনের চার্জ, পজিটিভ চার্জ। সোডিয়াম যখন সেলের ভিতরে ঢুকবে, দেখো আমার সোডিয়াম যখন সেলের ভিতরে ঢুকবে, আমার কি অবস্থায় ছিল, আমার সেলটা ছিল রেস্টিং অবস্থায়, তার পটেনশিয়াল ছিল -90 মিলিভোল্ট। যখন আমার সেলের বাইরে থেকে সেলের ভিতরে সোডিয়াম ঢুকতেছে, তখন তার -90 থেকে সে উপরের দিকে, তার অর্থাৎ পজিটিভ দিকে তার কি হবে, ভোল্টেজ বাড়তে থাকবে। -90 থেকে এক সময় ধরো হলো -85, তারপরে -80, -75, এরকম ভাবে উপরের দিকে বাড়তে থাকবে, ঠিক আছে। ধরো কেউ আমাকে এখানে খুবই ছোটভাবে, মানে খুবই আলতোভাবে টাচ করছে, যেই টাচটা আমি বুঝি না, এরকম একটা টাচ, মানে এখানে আমার যে মেকানিক্যাল চ্যানেলগুলো ছিল, এই মেকানিক্যাল চ্যানেলগুলোর মধ্যে কয়েকটা চ্যানেল খুলছে, বাকিগুলো আর খুলে নাই। অর্থাৎ আমার যে সেন্সেশনটা ছিল বা যে স্টিমুলাসটা ছিল, এই স্টিমুলাসটা খুবই কম ছিল। যেই কম থাকার কারণে আমার সবগুলা মেকানিক্যাল চ্যানেল খুলে নাই, কিছু পরিমাণ মেকানিক্যাল চ্যানেল খুলছে। ফলে বাইরে থেকে কিছু পরিমাণ সোডিয়াম ভিতর পর্যন্ত গেছে। যেই সোডিয়াম যায় আমার রেস্টিং মেমরির পটেনশিয়াল -90 থেকে সে উপরের দিকে উঠাইছে, কিন্তু সে থ্রেশহোল্ড পর্যন্ত যাইতে পারে নাই। কোন পর্যন্ত গেছে, ধরো সে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে, অর্থাৎ এই বরাবর কত আছে, ধরো আমি ধরলাম এই পর্যন্ত -65 আছে। তো এই যে কিছু পরিমাণ গেল, সে -65 পর্যন্ত গেছে, যায় আর উপরের দিকে উঠতে পারে নাই, যায় আর উপরের দিকে উঠতে পারে না, এখান থেকে ধরো নিচে নামে গেছে। এই যে আমার একটা
ছোট একটা স্টিমুলাস যে আমার পজিটিভ চার্জকে বা সোডিয়ামকে সেলের ভিতরে নিল, কিন্তু থ্রেশহোল্ড পর্যন্ত উঠতে পারলো না যেই পটেনশিয়ালটা, সেটাকে আমরা বলতেছি সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল। সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল। তাহলে সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল জিনিসটা কি? সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল হইলো আমার কোনো একটা পটেনশিয়াল, যেই পটেনশিয়ালটা আমার কি থাকবে, থ্রেশহোল্ডের চেয়ে কম থাকবে। ঠিক আছে, এখন ধরো এই যে সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল এর থেকে বেশি পরিমাণে, অর্থাৎ খুবই জোরে একটা টাচ করলো, কারণ খুবই জোরে যদি একটা টাচ করে তাহলে এখানে আমার যতগুলা মেকানিক্যাল সোডিয়াম চ্যানেল ছিল সবগুলা চ্যানেলই কি খোলা যাবে, সবগুলা চ্যানেল এখান দিয়ে খোলা যাবে। এখন সবগুলা চ্যানেল যদি খোলা যায় তাহলে আমার কি হবে, এই রেস্টিং -90 থেকে হঠাৎ করে আমার টেম্পারেচার ধরো আইসা কোন পর্যন্ত চলে গেছে, সরি টেম্পারেচার না তো, আমার ভোল্টেজ কোন পর্যন্ত আইসা করছে, থ্রেশহোল্ড পর্যন্ত আইসা করছে। এখন আমরা বলছি যদি থ্রেশহোল্ড পর্যন্ত আসে, তাহলে থ্রেশহোল্ড পর্যন্ত আসার সাথে সাথেই আমার এইখানে যতগুলা ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে সব চ্যানেল খুলে যাবে। ধরো এখানে লাখ লাখ কোটি কোটি ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে, সবগুলা চ্যানেল খোলা যাবে। আর যখনই এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো খোলা যাবে, মানে খুবই র্যাপিডলি সবগুলা সোডিয়াম চ্যানেল, যখন এখানে আমি যদিও দুইটা আগাইছি কিন্তু এখানে লাখ লাখ কোটি কোটি সোডিয়াম চ্যানেল আছে, যখনই আমার এখানে কি বলে ভোল্টেজ থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাবে, থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছানোর সাথে সাথেই এখানে হাজার হাজার সোডিয়াম চ্যানেল খুলে যাবে এবং র্যাপিডলি অনেক সোডিয়াম সেলের বাইরে থেকে সেলের ভিতরে চলে যাবে। এখন যদি সেলের বাইরে থেকে সোডিয়াম সেলের ভিতরে হঠাৎ করে অনেক বেশি চলে যায়, তাহলে সেলের ভিতরের পজিটিভ চার্জের সংখ্যা হঠাৎ করে অনেক বেশি বাইরে যাবে, যেই পজিটিভ চার্জটা কি হবে আমার জিরো থেকে, অর্থাৎ রেস্টিং মেমব্রেন থেকে থ্রেশহোল্ড ক্রস করে আমার কোথায় চলে যাবে, জিরোর উপরে চলে যাবে। অর্থাৎ পজিটিভ আয়নের সংখ্যা সেলের ভিতরে অনেক বেশি হয়ে যাবে। এখন সেলের ভিতরে এই যে হঠাৎ করে মেকানিক্যাল যে আমাদের সোডিয়াম চ্যানেলগুলা এগুলা প্রথমে খুললো, খোলার কারণে আমার কি হইলো, আমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল পর্যন্ত গেল। আর যখনই আমার থ্রেশহোল্ড পটেনশিয়াল পর্যন্ত গেল, তখন আমার এইখানে যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ছিল সবগুলা খোলা যাবে। ফলে সেলের বাইরে থেকে সোডিয়াম হঠাৎ করে অনেক বেশি সেলের ভিতরে ঢুকে যাবে, আর সেলের ভিতরে সোডিয়াম ঢুকে যাওয়ার কারণে আমার এখানে পটেনশিয়ালটা জিরো ক্রস করে উপরে চলে যাবে। এই জিরো ক্রস করে যে উপরের দিকে চলে গেল, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ওভারশুট। এটাকে আমরা কি বলতেছি, ওভারশুট, অর্থাৎ জিরো থেকে বেশি হয়ে যাওয়া, অর্থাৎ আমার পটেনশিয়ালটা, মেমব্রেন পটেনশিয়ালটা আমার জিরো ক্রস করে উপরে চলে যাওয়াকে আমরা বলতেছি কি ওভারশুট। ঠিক আছে, এখন দেখো সেলটা যখন আমার রেস্টিং অবস্থায় ছিল তখন এখানে আমার মেমব্রেন পটেনশিয়াল কত ছিল, -90 মিলিভোল্ট। কত ছিল, -90 মিলিভোল্ট। এখন এই যে -90 মিলিভোল্ট পটেনশিয়াল, আচ্ছা আমি একটু এগুলো মুছে দিই, আবার একটু লিখি তাহলে সুবিধা হবে সবার জন্য বুঝতে। আচ্ছা, তাহলে আমি কি বললাম, আমি একটু জাস্ট আগে ওই এটা বোঝানোর চেষ্টা করি। দেখো এটা হলো আমার সেই গ্রাফটা, যে গ্রাফের মধ্যে আমার সেলটা প্রথমে কত ছিল, -90 মিলি ভোল্টে ছিল, -90 মিলি ভোল্ট। এই অবস্থায় সেলটা রেস্টিং অবস্থায় আছে। যখন আমি কি করলাম, এখানে কেউ টাচ করলো, টাচ করার কারণে মেকানিক্যাল সোডিয়াম চ্যানেলগুলো খুলে গেল, সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাওয়ার কারণে আমার কি হলো, সেলের ভিতরে পজিটিভ চার্জ বাড়তেছিল, বাড়তে বাড়তে যখনই -55-তে আসলো, তখনই আমার এখানে কি হলো, থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাইলো। থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে আমার ওখানে যত সোডিয়াম চ্যানেল ছিল সব সোডিয়াম চ্যানেল খুলে গেল এবং আমার এই পটেনশিয়ালটা জিরো ক্রস করে উপরে চলে গেল। ঠিক আছে, আমার এই পটেনশিয়ালটা এটা ধরো ছিল জিরো, জিরো ক্রস করে উপরে চলে গেল। এখন জিরো ক্রস করে উপরে চলে যাওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ওভারশুট। এটাকে আমরা কি বলতেছি, ওভারশুট। এখন দেখো আমার সেলটা যখন রেস্টিং অবস্থায় ছিল তখন তার মধ্যে একটা কি ছিল, কোন ধরনের চার্জ ছিল, তখন তার মধ্যে একটা নেগেটিভ চার্জ ছিল। মানে আমরা পোলারাইজেশন করছি না আগে, অর্থাৎ পজিটিভ পুল, নন পোলার, পোলার রসায়নে আমরা পড়ছি পোলার আয়ন, নন পোলার। ঠিক আছে, এখন পোলার মানে কি, পোলার মানে হলো এখানে কি থাকবে, একটা পুল তৈরি হবে, হয় একটা পজিটিভ পুল অথবা একটা নেগেটিভ পুল। যেহেতু একটা রেস্টিং অবস্থায় একটা সেলের মধ্যে -90 একটা নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেছে, এই কারণে এই অবস্থাকে, অর্থাৎ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা, এই অবস্থাকে আমরা তাকে, সেলটাকে আমরা বলি পোলারাইজড অবস্থায় আছে। কি অবস্থায় আছে, পোলারাইজড। কারণ তার মধ্যে কি আছে, একটা নেগেটিভ পুল তৈরি হয়ে গেছে, এই কারণে এটাকে আমরা পোলারাইজ। যখনই এই পোলারাইজ থেকে সে উপরের দিকে জিরোর দিকে যাইতে থাকে, অর্থাৎ সে আস্তে 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 যদি ধরো -90 থেকে -80, -70, -60 আস্তে আস্তে করে যদি জিরোতে আইসা পড়ে, তাহলে কি থাকবে, তার কোনো পজিটিভ চার্জও থাকবে না, কোনো নেগেটিভ চার্জও থাকবে না, অর্থাৎ তার পোলারাইজটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, পোলারাইজটা দূর হয়ে যাবে। তখন
যে অবস্থাটা তৈরি হবে, অর্থাৎ সে যতই মাইনাস থেকে পজিটিভের দিকে আসতেছে ততই তার কি হয়েছে, পোলারাইজেশন বা পোলারাইজ প্রক্রিয়াটা বিনষ্ট হচ্ছে। এই কারণে আমার যখন এই প্রক্রিয়াটাকে, যখন আমার সেলের ভিতরে সোডিয়াম ঢুকতেছে এবং আমার চার্জ মাইনাস থেকে পজিটিভের দিকে যাচ্ছে, এইটাকে আমরা বলি ডিপোলারাইজেশন প্রক্রিয়া। এটাকে আমরা কি বলি, ডিপোলারাইজেশন প্রক্রিয়া। ডিপোলারাইজেশন প্রক্রিয়া। তাহলে ডিপোলারাইজেশন কি, আমার একটা সেল -90 মিলিভোল্ট ছিল, যেটাকে আমরা বলতেছি পোলারাইজড অবস্থা। যখনই আমার কি হলো, কেউ আমাকে এখানে টাচ করলো, টাচ করার সাথে সাথে আমার টাচ সেন্সিটিভ বা মেকানিক্যাল যেই সোডিয়াম চ্যানেলগুলো ছিল, সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হইলো। ওপেন হওয়ার কারণে সেলের বাইরে থেকে কিছু সোডিয়াম সেলের ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার সাথে সাথেই আমার যখনই থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাইলো, পৌঁছানোর সাথে সাথে সবগুলা সোডিয়াম চ্যানেল কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। আর যখনই সবগুলা সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেছে, তখন আমার হঠাৎ কইরা আমার পটেনশিয়াল কি হয়ে গেছে, একদম জিরোর দিকে চলে গেছে। আগে ছিল তার একটা নেগেটিভ চার্জ, যেটাকে আমরা বলতেছি পোলারাইজড অবস্থা। যখনই সে জিরোর দিকে চলে গেল বা সে যতই জিরোর দিকে যাচ্ছে ততই তার নেগেটিভ চার্জটা হারাই যাইতেছে। এই প্রক্রিয়াকে আমরা বলতেছি ডিপোলারাইজেশন, অর্থাৎ পোলারাইজ নাই হয়ে যাওয়া। আমরা জানি ওই যে পড়ছিলাম রসায়নে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে, ডি মানে নাই হয়ে যাওয়া। তো এখানে যেহেতু তার নেগেটিভ চার্জটা নাই হয়ে যেতেছে, সে জিরোর দিকে চলে যাইতেছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি, ডিপোলারাইজেশন। আমরা নার্ভটা একটু আবার আঁকানোর চেষ্টা করবো। ধরো আমি এখন এখানে নর্মাল ভাবে আঁকাই, তাহলে এটা ধরো আমার সেই নার্ভটা, ঠিক আছে, এটা হলো আমার সেই নার্ভটা। কারণ এই নার্ভের মধ্যে কি ছিল, সোডিয়াম এবং পটাশিয়াম চ্যানেল ছিল। তাহলে এখানে ধরো সেই সোডিয়াম চ্যানেলটা ছিল, এটা সেই সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। আর এখানে ধরো আমি ধরে নিল পটাশিয়াম চ্যানেলটা, ঠিক আছে, এটা হলো আমার ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। এখন দেখো আমার এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা খুলছে, কেন খুলছে, কারণ আমার থ্রেশহোল্ড পর্যন্ত ভোল্টেজ পৌঁছাইছে, এই কারণে ভোল্টেজ গেটেড যে আমার সোডিয়াম চ্যানেলটা আছে এটা খোলা অবস্থায় আছে, এটা ওপেন আছে, ওপেন আছে। এখন যখনই এই ভোল্টেজ গেটেড চ্যানেলটা ওপেন হবে, তখন সেলের বাইরে থেকে অনেক পরিমাণে আমার কি আসবে, সোডিয়াম সেলের ভিতরে ঢুকবে। ফলে সে কি করবে, ডিপোলারাইজেশন হবে। এবং এই ডিপোলারাইজেশন যখন জিরোকে ক্রস করে উপরে চলে যায়, সেটাকে আমরা বলি ওভারশুট। এখন যেটা ঘটনা ঘটে, আমার এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খোলার, ঠিক আছে, 1 সেকেন্ডের 10,000 ভাগ, তাহলে একক দশক শতক হাজার ওজন, অর্থাৎ 1 সেকেন্ডকে আমি যদি 10,000 ভাগ করি, তাহলে যত সেকেন্ড হয়, অর্থাৎ 1 সেকেন্ডকে 10,000 ভাগ করলে প্রতি ভাগে যত সেকেন্ড হয়, তত সেকেন্ড পরে, অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যেই এই সোডিয়াম চ্যানেলটা কি হয়ে যায়, খোলার এত সেকেন্ডের মধ্যে এটা কি হয়ে যায়, ক্লোজড হয়ে যায়। এটা কি হয়ে যাবে, ক্লোজড হয়ে যাবে। এখন সোডিয়াম চ্যানেল ক্লোজড হয়ে যাওয়ার সাথে সাথে এখানে যে আমার ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটা ছিল, এই ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটা এখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি বললাম, আমার ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা কখন ওপেন হবে, যখন আমার থ্রেশহোল্ড পর্যন্ত ভোল্টেজ পৌঁছাবে। ভোল্টেজ পৌঁছানোর পরে জাস্ট মিলি সেকেন্ডের মধ্যে আবার কি হবে, এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের ভিতর দিয়ে সোডিয়াম ঢুকবে, ঢুকার সাথে সাথে সোডিয়াম চ্যানেল ক্লোজ। সোডিয়াম চ্যানেল ক্লোজ হওয়ার সাথে সাথেই আমার পটাশিয়াম চ্যানেল ওপেন। এখন দেখো পটাশিয়াম চ্যানেল যখন ওপেন হবে, আমার পটাশিয়াম সেলের ভিতরে বেশি থাকে না বাইরে বেশি, ভেতরে পটাশিয়াম বেশি, তাহলে পটাশিয়াম সেলের ভিতরে বেশি, বাইরে পটাশিয়াম কম, বাইরে পটাশিয়াম কম। যখন আমার পটাশিয়াম চ্যানেল, এটা হলো আমার পটাশিয়াম চ্যানেল, যখন আমার পটাশিয়াম চ্যানেলটা ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে থ্রাস্ট করে আমার কি হবে, সেলের ভিতর থেকে পটাশিয়াম আবার সেলের বাইরে চলে যাবে। এখন সেলের ভিতর থেকে যদি পটাশিয়াম সেলের বাইরে চলে যায়, তাহলে সেলের ভিতর থেকে আবার সে পজিটিভ চার্জ কি করবে, লস করবে। পজিটিভ চার্জ যদি আবার এখান থেকে পজিটিভ চার্জ লস হয়ে যায়, তাহলে কি হবে, আবার এখানে কি একটা নেগেটিভ চার্জের তৈরি হবে না, পজিটিভ চার্জ বাইরে চলে যেতেছে। তখন আমার আগে ছিল এই অবস্থা, এই অবস্থা থেকে যখন আবার পটাশিয়াম সেলের ভিতরের দিকে চলে যাইতেছে, আচ্ছা এই অবস্থাকে আমরা কি বলছিলাম, ডিপোলারাইজড অবস্থা। ডিপোলারাইজড কারণ সে জিরোর দিকে যাচ্ছিল। যখন সে আবার কি করবে, পটাশিয়াম সেলের বাইরে চলে যাবে, আবার সে জিরোর দিকে চলে আসবে। আবার সে কোন দিকে আসবে, জিরোর দিকে। যেহেতু সে আবার জিরোর দিকে আসতেছে, আবার নেগেটিভের দিকে আসতেছে, সে পোলারাইজেশনকে আবার ফিরা পাইতেছে, তখন এই প্রক্রিয়াকে আমরা বলবো রিপোলারাইজেশন। এটাকে আমরা কি বলবো, রিপোলারাইজড অবস্থা। এটাকে আমরা কি বলবো, রিপোলারাইজড অবস্থা। তাহলে এই যে প্রথমে একটা সেল ছিল রেস্টিং অবস্থায়, সে প্রথমে হলো ডিপোলারাইজেশন। এই ডিপোলারাইজেশন হওয়ার সাথে সাথে আবার পটাশিয়াম চ্যানেল খুলে গেল। পটাশিয়াম চ্যানেল খোলার সাথে সাথে কি হইলো, আবার সেলটা রিপোলারাইজড হইলো। এই ডিপোলারাইজেশন ফলোয়েড বাই রিপোলারাইজেশন, এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, ঠিক আছে, অথবা কমেন্টে বলবা যে ভাই এই জায়গাটায় আমি বুঝি নাই। তাহলে আমি যদি পুরো প্রক্রিয়াটা বলি, তাহলে দেখো আমি সহজে একদম শুরু থেকে একটু ব্রিফলি কথা বলি।
কি ঘটতেছিল? ঘটতেছিল এটা ধরো আমার একটা নিউরন, এখানে কেউ একজন টাচ করলো, ঠিক আছে? কারণ এই নিউরনটা কেউ এখন রেস্টিং অবস্থায় আছে, এটার মধ্যে -90 মিলিভোল্ট আছে। যত নিউরন আছে সবাই যারা রেস্টিং অবস্থায় আছে সবার মধ্যে কত আছে? -90 মিলিভোল্ট আছে। আর কেউ আমার এখানে টাচ করলো, টাচ করার সাথে সাথে কি হবে? টাচ করার সাথে সাথেই আমার যে এখানে মেকানিক্যাল যে সোডিয়াম চ্যানেলগুলো আছে এইগুলো খুলে যাবে। ফলে সেলের বাইরে থেকে সোডিয়াম ফাস্ট করে আমার সেলের ভিতরে ঢুকবে। ঢোকার সাথে সাথে সে কোন পর্যন্ত যাবে? থ্রেশহোল্ড পর্যন্ত। যদি থ্রেশহোল্ড পর্যন্ত যায় তাহলে অ্যাকশন পটেনশিয়াল ঘটবে। যদি থ্রেশহোল্ড পর্যন্ত যায় অ্যাকশন পটেনশিয়াল ঘটবে। থ্রেশহোল্ড পর্যন্ত যায় নাই, অ্যাকশন পটেনশিয়াল ঘটবে না। যদি থ্রেশহোল্ড পর্যন্ত না যায় সেটাকে আমরা বলি সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল, ঠিক আছে, বা লোকাল পটেনশিয়াল। আচ্ছা, তো যদি আমি ধরলাম থ্রেশহোল্ড পর্যন্ত গেছে, থ্রেশহোল্ড পর্যন্ত যাওয়ার সাথে সাথে কি হবে? আমার যত ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আছে সব খুলে যাবে। এখন ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খোলার সাথে সাথে আমার কি হবে? সেলের বাইরে থেকে সোডিয়াম কোথায় আসবে? সেলের বাইরে থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢুকবে। আর সেলের ভিতরে যদি সোডিয়াম ঢুকে তাহলে সে সেলের ভিতরে কি হবে? নেগেটিভিটি হারাবে। সেলের ভিতরে নেগেটিভিটি এগুলা কি হয়ে যাবে? হারায়া পজিটিভ হয়ে যাবে। ফলে সেল আগে ছিল পোলারাইজড অবস্থায়, নেগেটিভ অবস্থায়, সে আস্তে আস্তে পজিটিভের দিকে যাবে, অর্থাৎ তার পোলারাইজেশন হারাইতে থাকবে। এই প্রক্রিয়াকে আমরা বলবো ডিপোলারাইজেশন। এবং যখন সে ডিপোলারাইজেশন জিরো ক্রস করে উপরে চলে যাবে, যেহেতু জিরোকে সে উবার করে গেছে এই কারণে আমরা তাকে বলবো উবার শুট। এবং যখনই আমার এটা জিরো ক্রস করে উপরে চলে যাবে তার মিলি সেকেন্ডের মধ্যে পটাশিয়াম চ্যানেল আবার খুলে যাবে। আর পটাশিয়াম চ্যানেল খোলার সাথে সাথেই আমার সেলের ভিতর থেকে পটাশিয়াম বাইরে চলে যাবে। আবার সেল আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আবার সে নেগেটিভ অবস্থায় ফিরে আসবে। এবং এই যে নেগেটিভ অবস্থায় ফিরে আসলো, সে আবার তার পোলারাইজেশন প্রক্রিয়াকে ফিরে পাইলো। এটাকে আমরা বলতেছি রিপোলারাইজেশন। তাহলে এই ডিপোলারাইজেশন ফলোয়েড বাই রিপোলারাইজেশন, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি? অ্যাকশন পটেনশিয়াল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব এই অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ল আছে যেটাকে বলি অল অর নান ল। তাহলে অল অর নান ল জিনিসটা কি? আচ্ছা, আমাদের ভিডিওটা মনে হয় একটু লেংদি হয়ে যাইতেছে, কিন্তু এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে একটু দেখো, এই জিনিসগুলো লাগবে। ধরো আমি বললাম এই যে এটা হলো আমার একটা সেল যে রেস্টিং অবস্থায় আছে। তো রেস্টিং অবস্থায় তার মধ্যে কত আছে? -90 মিলিভোল্ট আছে। এটা হলো রেস্টিং। রেস্টিং। তো এই যে রেস্টিং, আচ্ছা, তো এর উপরে আমার থ্রেশহোল্ড আছে হলো এখানে -50। এটা হলো থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড কত? -50 মিলিভোল্ট। এটা হলো আমার থ্রেশহোল্ড, THRESHOLD, থ্রেশহোল্ড। তো এই যে এটা হলো থ্রেশহোল্ড। এখন আমাকে কেউ আমার হাতে কি করলো? টাচ করলো। টাচ করার সাথে সাথে যদি আমার ভোল্টেজটা কোন পর্যন্ত পৌঁছায়? থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায়। যদি আমার এখান থেকে থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায় তাহলে অ্যাকশন পটেনশিয়াল ঘটবে। যদি এখান থেকে আমার থ্রেশহোল্ড পর্যন্ত না পৌঁছায়, ধরো আমার এখান থেকে কোন পর্যন্ত গেল? এই পর্যন্ত আসলো, তাহলে এখানে কখনোই কি ঘটবে না? অ্যাকশন পটেনশিয়াল ঘটবে না। তাহলে দুইটা কথা, একটা হলো যেই স্টিমুলাসটা থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাইতে পারে নাই এটাকে আমরা বলছি সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল। সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল। আচ্ছা, আর যেই ভোল্টেজটা বা যে স্টিমুলাসটা আমার থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাইছে সেটা কি করবে? এটা হলো থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাইছে, থ্রেশহোল্ড, এ কি করবে? অ্যাকশন পটেনশিয়াল ফরমেশন করবে। এখন আমরা মনে রাখবো যদি কোনো পটেনশিয়াল থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে, যদি কোনো পটেনশিয়াল থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায় তাহলে আমি ধরলাম সে এই পর্যন্ত অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। তাহলে যদি কোনো পটেনশিয়াল থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায় তাহলে সে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। আর যদি সে থ্রেশহোল্ড পর্যন্ত না পৌঁছায় সে কখনোই অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে না। এখন থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছানোর দুইটাই আছে। ধরো এখানে আমার কি কেউ একটু টাচ করলো, যেই পটেনশিয়ালটা খুবই খুবই আস্তে আস্তে, অর্থাৎ এখান থেকে সে আস্তে 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 কি পর্যন্ত? থ্রেশহোল্ড পর্যন্ত গেছে খুবই কষ্ট করে। যদি একবার সে থ্রেশহোল্ড পর্যন্ত যায়, সে যত কষ্ট করে এই পর্যন্ত আসুক না কেন সে এই পর্যন্তই কি করবে? অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। অথবা ধরো কেউ একজন কি করলো, আমাকে এমন জোরে একটা পিঞ্চ করলো যে আমার থ্রেশহোল্ড পর্যন্ত খুবই দ্রুত পৌঁছাই গেছে, তখনও আমার কি হবে? অ্যাকশন পটেনশিয়ালটা এই পর্যন্তই তৈরি হবে। অর্থাৎ আমি কি বুঝাইতে চাইতেছি? আমি বুঝাইতে চাইতেছি তুমি কতটা কষ্ট করে এই থ্রেশহোল্ড পর্যন্ত উঠছো ইট ইজ নট ম্যান্ডেটরি। অর্থাৎ তুমি যদি কখনোই এই থ্রেশহোল্ড পর্যন্ত কোনোভাবে যাইতে পারো তাহলে তোমার অ্যাকশন পটেনশিয়াল যতটুকু হবে, তুমি যদি খুব তাড়াতাড়ি বা অনেক স্পিডে থ্রেশহোল্ড পর্যন্ত যাও অ্যাকশন পটেনশিয়ালটা সেম হবে। তার মানে যদি অ্যাকশন পটেনশিয়াল কোনোভাবে ঘটে
তাহলে সব সময় তার মানটা সেম থাকবে, অর্থাৎ এই পর্যন্ত সব কি থাকবে, সেম থাকবে। কেন? কারণ যদি আমি অ্যাকশন পটেনশিয়াল পর্যন্ত, থ্রেশহোল্ড পর্যন্ত নিতে পারি, তাহলে সব সোডিয়াম চ্যানেল আমার কি হবে, একসাথে খুলে যাবে। এখন সোডিয়াম চ্যানেল আমি থ্রেশহোল্ড পর্যন্ত কি খুব দ্রুত পৌঁছাইছি নাকি অনেক কষ্ট কষ্ট করে এই পর্যন্ত গেছি, এইটা আমার দেখার বিষয় না। আমার যদি পটেনশিয়াল কোনোভাবে যদি থ্রেশহোল্ড পর্যন্ত যায়, সেটা খুব স্লো গেছে, যে পর্যন্ত অ্যাকশন পটেনশিয়াল হবে আমার খুব দ্রুত গেছে, একই পরিমাণ অ্যাকশন পটেনশিয়াল হবে। তাহলে আমার অ্যাকশন পটেনশিয়াল হওয়ার শর্ত কি? অ্যাকশন পটেনশিয়াল হওয়ার শর্ত হইলো যদি আমার থ্রেশহোল্ড পর্যন্ত পটেনশিয়ালটা পৌঁছায়, যদি আমার কোন পর্যন্ত পৌঁছায়, যদি আমার পটেনশিয়ালটা কোনোভাবে থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায়, ওকে অ্যাকশন পটেনশিয়াল অকার, অ্যাকশন পটেনশিয়াল হবে, অ্যাকশন পটেনশিয়াল হবে। আর যদি কখনো সে না পৌঁছায়, সে ধরো এই পর্যন্ত পৌঁছেছে, তারপরও কি এখানে অ্যাকশন পটেনশিয়াল হবে না। অর্থাৎ হইলে অ্যাকশন পটেনশিয়াল হবে, যদি থ্রেশহোল্ড পর্যন্ত যায় অ্যাকশন পটেনশিয়াল হবে, যদি থ্রেশহোল্ড পর্যন্ত না যায় অ্যাকশন পটেনশিয়াল হবে না। কি বলতেছিলাম, যে যদি আমার এই যে পটেনশিয়ালটা, এই পটেনশিয়ালটা যদি আমার এই থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায়, তাহলে অ্যাকশন পটেনশিয়াল হবে। এবং যতটুকু অ্যাকশন পটেনশিয়াল হবে, আর আমার এই থ্রেশহোল্ডটা বা এই ভোল্টেজটা যদি খুবই স্লোলি এই পর্যন্ত থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায়, সেম পরিমাণে অ্যাকশন পটেনশিয়াল হবে। তার মানে ঘটনা হইলো, যদি অ্যাকশন পটেনশিয়াল হয়, ঠিক আছে, যদি থ্রেশহোল্ড পর্যন্ত কোনোভাবে পৌঁছানো যায়, তাহলে এখানে অ্যাকশন পটেনশিয়াল হবে। আর যদি আমি থ্রেশহোল্ড পর্যন্ত কোনোভাবে না পৌঁছাইতে পারি, তাহলে এখানে অ্যাকশন পটেনশিয়াল হবে না। হইলে তার মানে দেখো অল অর নান, যদি থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায় তাহলে কি অ্যাকশন পটেনশিয়াল পুরাটা হবে। সেটা কিভাবে পৌঁছাইছি এটা ম্যান্ডেটরি না। আর নান মানে কি, যদি আমি থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাইতে না পারি, তাহলে এখানে কখনোই কি হবে না, অ্যাকশন পটেনশিয়াল হবে না। তাহলে এটাই হলো আমার কি অ্যাকশন পটেনশিয়াল এর ক্ষেত্রে অল অর নান ল। ঠিক আছে, এখন আমরা দেখবো আসলে এই অ্যাকশন পটেনশিয়ালটা একটা রেস্টিং মেমরি, একটা সেলের একটা জায়গায় তৈরি হইলো, এই তৈরি হওয়ার পরে সে এটা কিভাবে প্রপাগেট করবে, অর্থাৎ সামনের দিকে যাবে। অর্থাৎ সাধারণ কথা আমরা যদি একটু চিন্তা করি, আমাদের এখানে যেই থিওরিটা আসবে বা যে চিন্তা ভাবনাটা, যে থিওরিটা এটার পিছনে কাজ করে, সেটা হলো মাইলিনেশন এবং নন মাইলিনেশন। আর মাইলিনেশন এবং নন মাইলিনেশন বলতে কি বুঝাইতেছি, দেখো আমি একটা এখানে নিউরন আঁকাইলাম, ঠিক আছে, ধরো এটা সেই নিউরন, ধরো এটা নিউরন, ঠিক আছে। এই নিউরনের মধ্যে আমি ধরলাম এখানে কি আছে, আমার একটা সোডিয়াম চ্যানেল আছে, ঠিক আছে, এখানে একটা সোডিয়াম চ্যানেল আছে, এখানে ধরো একটা পটাশিয়াম চ্যানেল আছে, সোডিয়াম চ্যানেল পটাশিয়াম চ্যানেল। আচ্ছা, কি হলো, আমার প্রথমেই আমার কেউ এখানে টাচ করলো, টাচ করার সাথে সাথে কি হবে, আমার থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছালো, আমি ধরলাম থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছে গেছে। এন্ড থ্রেশহোল্ড পৌঁছানোর পরে কি হবে, আমার সোডিয়াম চ্যানেলটা ওপেন হবে, বাইরে থেকে সোডিয়াম ভিতরে ঢুকবে, সোডিয়াম ভিতরে ঢুকবে, সোডিয়াম ভিতরে ঢুকার কারণে সেলের ভিতরে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। কারণ পজিটিভ চার্জ তৈরি হওয়ার কারণে কি হবে, এখানে একটা সেলটা কি হবে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে, কারণ থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছেছে, সে কি করবে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। তারপরে মিলি সেকেন্ডের মধ্যে আবার আমার কি হবে, এই পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, সেল আবার কি করবে, বাইরের দিকে পটাশিয়াম চলে যাবে, পটাশিয়াম চলে গেল, সেল আবার কি হবে, তার রেস্টিং অবস্থায় পৌঁছাবে। তাহলে একবার সে কি করলো, প্রথমে এইখান থেকে সে প্রথমেই ডিপোলারাইজেশন হইলো, ডিপোলারাইজেশন, এবং ডিপোলারাইজেশন হওয়ার পরে আবার ক্যালসিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল খুলে যায়, সে আবার কি হবে, রিপোলারাইজেশন। ঠিক আছে, একবার ডিপোলারাইজেশন আবার রিপোলারাইজেশন। কিন্তু এই যে এখানে যে সোডিয়ামটা ঢুকছে, এই সোডিয়ামটা কি করবে, এইখান থেকে তার পাশের যে আমার সোডিয়ামটা আছে, অর্থাৎ পাশের যে মেকানিক্যাল, সরি মেকানিক্যাল না তো, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে, সে এইখানে চলে যাবে। এখন এই যে সোডিয়ামটা কি করবে, তার পাশের যে সোডিয়াম চ্যানেল আছে এইটাকে ওপেন করবে, অর্থাৎ আমার ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলকে ওপেন করবে, ফলে বাইরে থেকে আবার সোডিয়াম আসবে, ফলে আবার এখানে কি হবে, ডিপোলারাইজেশন করবে, আবার এখানে ক্যালসিয়াম চ্যানেল ধরো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম বাইরে চলে যাবে, ফলে আবার এখানে কি হবে, রিপোলারাইজেশন করবে, আবার এখান থেকে যে সোডিয়াম ঢুকলো সে পাশের সোডিয়াম চ্যানেলে যাবে, পাশের সোডিয়াম চ্যানেল যায়, এটাকে আবার কি করবে, ওপেন করবে। তো এরকম ভাবে কি হবে, আমার একবার সোডিয়াম চ্যানেল ওপেন হবে, সোডিয়াম চ্যানেল ক্লোজ, পটাশিয়াম চ্যানেল ওপেন, ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন। আবার কি করবে, এই সোডিয়াম চ্যানেল দিয়ে যে পরিমাণ সোডিয়াম আসছিল, সে পাশের সোডিয়াম চ্যানেলকে কি করবে, অ্যাক্টিভ করবে, ফলে ওই সোডিয়াম চ্যানেল আবার ওপেন হবে, ওই সোডিয়াম চ্যানেল দিয়ে আবার বাইরে থেকে সোডিয়াম ঢুকবে, ঠিক আছে, আবার এখানে ডিপোলারাইজেশন করবে, আবার এর পাশে যে পটাশিয়াম চ্যানেল আছে এই পটাশিয়াম চ্যানেল ওপেন। তো এরকম ভাবে আমার কি করবে, এটা পুরা নিউরন জুড়ে, অর্থাৎ এই নিউরনের পুরাটা সেল মেমব্রেন জুড়ে আমার কি করবে, এই যে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশনকে ফলো করবে, প্রথমে ডিপোলারাইজেশন করবে, তারপরে আবার কি রিপোলারাইজেশন করবে। এটা হলো একটা প্রক্রিয়া। আরেকটা কি প্রক্রিয়া আছে, আরেকটা প্রক্রিয়া আছে হলো মাইলিনেশন প্রক্রিয়া। এটা মূলত নন মাইলিনেটেড সেলের ক্ষেত্রে, এটা করবে কোন ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে, নন মাইলিনেটেড সেলের ক্ষেত্রে। এখন আসলে মাইলিনেশন জিনিসটা কি,
মাইলিনেশন জিনিসটা হলো, ধরো এই যেটা আমার একটা নিউরন, আমি একটু চিন্তা করি যে এটা একটা নিউরন, ঠিক আছে, এই একটা নিউরন। তো এই নিউরনটাকে কি করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। দেখো এই নিউরনটার মধ্যে, দেখো আমি যদি এইটা একটু চিন্তা করি, এটা হলো আমার একটা কলম, ঠিক আছে, এই একটা কলম, এই কলমটাকে আমি একটু কিন্তু খাতার পাতা নেই, দেখো এই কলমটাকে আমি যদি এই যে এই খাতার পাতা দিয়ে এইভাবে যদি মুড়াইয়া দিই, তো দেখো তো কি হইলো, এই কলমটাকে এই খাতার পাতা দিয়ে এইভাবে মুড়াই দিলাম, তাহলে আমার এই খাতার পাতাটা যেইটুকুর মধ্যে আছে এইটুকু কি হয়ে গেছে, আমার এই কলমের যে কালো অংশটা এটা ডাইকে গেছে, ঠিক আছে। তো এই অংশটা এইভাবে ডাইকে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, দেখো এটা আমার সেই নার্ভ ফাইবার, এই নার্ভ ফাইবারের উপর দিয়ে আল্লাহ কি করছে, এখানে একটা সোয়ান সেলের একটা আবরণ দিয়ে দিছে। কি সেল? সোয়ান সেল। ধরো এই যে এটা হলো একটা সোয়ান সেল, ঠিক আছে, এখানে আমরা সোয়ান সেল রাখি, এটা হলো একটা সোয়ান সেল, এই যে এরকম ভাবে সোয়ান সেল দিয়ে এই নার্ভ ফাইবারের উপর কি করে দিছে, আবরণ দিয়ে দিছে। এখন এই সোয়ান সেল, এই সোয়ান সেলের যে আবরণটা, এটা মূলত হইলো আমাদের লিপিড বাইলেয়ারে, ঠিক আছে, কারণ আমরা জানি সেল মেমব্রেন কি দ্বারা তৈরি, লিপিড দ্বারা তৈরি। যখন এই নিউরনটা এই সোয়ান সেল দ্বারা এরকম ভাবে আবৃত হয়ে গেছে, আর এই সোয়ান সেলটা হলো লিপিড, আমরা জানি লিপিড গুলা মূলত কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। ফলে এই সোয়ান সেল যতটুকু জায়গাকে আবৃত করে রাখছে, ততটুকু জায়গায় কি হয়ে গেছে, এই নার্ভ সেলের জন্য কি হয়ে গেছে, ইনসুলেটর হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এই জায়গা দিয়ে কি করতেছে না, আর বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে না। এখন ধরো এইখানে একটা কি করছে, সোয়ান সেল দিয়ে দিছে, তো মাঝখানে এইখানে আরেকটা সোয়ান সেল দিয়ে দিছে, এখানে একটা সোয়ান সেল দিয়ে দিছে, তো ধরো এইদিকে আরো আছে, এখানে আরেকটা সোয়ান সেল দিয়ে দিছে। তো এই যে সোয়ান সেল গুলা দিছে, এই সোয়ান সেলের মাঝখানে মাঝখানে এই যে ফাঁকা জায়গা আছে না, যেখানে সোয়ান সেল নাই, এই যে এই জায়গাটা সোয়ান সেল নাই, এই যে এই জায়গাটা সোয়ান সেল নাই, এই যে এই সোয়ান সেল যেই যেই জায়গাগুলো নাই, এই জায়গাগুলোকে আমরা কি বলি, নোড অফ, নোড অফ রেইন বেয়ার, অফ রেইন বেয়ার। এখন তাহলে আমরা কি বললাম, এই যে আমাদের কিছু কিছু নার্ভ ফাইবার আছে, যেই সকল নার্ভ ফাইবারের মধ্যে সোয়ান সেলের আবরণ আছে। এখন সোয়ান সেলের আবরণ পুরাটা জুড়ে থাকে না, কোন কোন জায়গায় জুড়ে থাকে, ধরো এখানে একটা সোয়ান সেল আছে, মাঝখানে একটু গ্যাপ, পরে আবার আরেকটা সোয়ান সেল, আবার গ্যাপ, আবার সোয়ান সেল। এখন যখন আমার এইখানে একটা নার্ভ স্টিমুলাস তৈরি হবে, ধরো এখানে একটা আমার কি হলো, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলো, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলো, যেহেতু এই জায়গাটা পুরাটাই আমার কি হয়ে গেছে, ইনসুলেটর হয়ে গেছে, তাহলে এই নার্ভ পটেনশিয়াল যদি পরবর্তীতে যাইতে চায়, কোনো জায়গাকে স্টিমুলাস করতে চায় বা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে চায়, তাহলে সে কি করবে, এই জায়গা থেকে এখানে জাম্প দিয়ে চলে আসবে। কেন? কারণ এই জায়গায় সে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারবে, এই পুরা জায়গা জুড়ে সে কি করতে পারতেছে না, অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারতেছে না, কারণ এটা কি হয়ে গেছে, তার জন্য একটা ইনসুলেটরের মতো হয়ে গেছে, অর্থাৎ অপরিবাহী হয়ে গেছে। আবার যখন এখানে তৈরি হয়েছে, এখান থেকে সে কোথায় যাবে, এই যে তার পরবর্তী যে রুট অফ, নোড অফ রেন বিয়ার আছে, এখানে সে লাফ দিয়ে যাবে। এইভাবে সে কি করতেছে, দেখো যদি আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এভাবে যাইতে চাই, তাহলে যেই পরিমাণ সময় লাগবে, আর যদি এখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসি, আবার এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যায়, তাহলে কি তার জন্য অবশ্যই সময় কম লাগবে, এবং এটা কি খুবই দ্রুত একটা প্রক্রিয়া হবে না। তাহলে যেই সকল স্টিমুলাস আমাদের জন্য খুবই দ্রুত যাওয়া লাগে, সেই সকল স্টিমুলাসটা আমার এরকম নোড অফ রেন বের দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। এই লাফিয়ে লাফিয়ে চলার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি স্যালটেটরি মুভমেন্ট, অর্থাৎ এই নার্ভ সিগন্যালটা এই যে লাফায়া লাফায়া যে যাইতেছে, এটাকে আমরা বলি স্যালটেটরি মুভমেন্ট, ঠিক আছে। তো এই নার্ভ ফাইবার গুলো যেই সকল জায়গায় এই সোয়ান সেলের আবরণ গুলো আছে, সেই সেই জায়গায় তারা কি করে, স্যালটেটরি মুভমেন্টের মাধ্যমে লাফিয়ে লাফিয়ে চলে, ফলে আমার অ্যাকশন পটেনশিয়ালটা খুব দ্রুত আমাদের কি, ধরো যে আমাদের যে কোনো জায়গা থেকে, শরীরের যে কোনো অংশ থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে আসে। এখন এই যে এরকম দ্রুত দ্রুত কোন কোন এইগুলা যায়, আমরা যদি একটু দেখি, যেমন আমাদের যে শার্প পেইন গুলা খুবই দ্রুত চলে, তো এই শার্প পেইন গুলো এরকম ভাবে যাইতে পারে। আর ওই যে আস্তে আস্তে যায় কোনগুলা, যেমন সেক্সুয়াল যে এইগুলো আছে অর্থাৎ স্টিমুলাস গুলা, এগুলা খুবই আস্তে আস্তে চলাফেরা করে। তো এই ছিল মূলত মোটামুটি আমাদের অ্যাকশন পটেনশিয়াল নিয়ে আলোচনা। যদিও ভিডিওটা মনে হয় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তারপরেও আমার মনে হয় যে এই ভিডিওটা যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, তাহলে এই অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কিত যা কিছু আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পরে আমি তোমাদেরকে একটু সাজেস্ট করবো, তোমরা গাইডনটা খুলে একটু গাইডনটা পড়ে নিও। গাইডন মূলত এই আলোচনাগুলো আমি মোটামুটি সবকিছু চেষ্টা করছিলাম গাইডন থেকে করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো বাকি আমাদের আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, ওইটা আমি জাস্ট একটু 5 মিনিটের মধ্যে একটু শেষ করে দেবো, ঠিক আছে। একটু শোনো, হ্যাঁ। দেখো তাহলে কি ঘটনাটা, দেখো আমার এই যে এটা একটা নার্ভ ফাইবার ছিল, আচ্ছা ধরি এই পর্যন্ত নার্ভ ফাইবারটা ছিল। এই নার্ভ ফাইবারটা যখন আমার কি হইলো, প্রথমে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম চ্যানেল, সোডিয়াম চ্যানেল, আর এখানে একটা পটাশিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল। এখন সোডিয়াম চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেল আমি ধরলাম সে কোন পর্যন্ত গেছে, সে থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাইছে।
থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে এই সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেছে, সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেছে, সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে বাইরে থেকে ভিতরে কি সোডিয়াম ঢুকতেছে। আর বাইরে থেকে যখন সোডিয়াম ভিতরে ঢুকতেছে তখন সেই প্রক্রিয়াকে আমরা বলতেছি ডিপোলারাইজেশন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার রেস্টিং পটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত -90। এটা ছিল আমার থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড থ্রেশহোল্ড কত -55। আর এটা ছিল আমার জিরো, এটা ছিল আমার জিরো। ঠিক আছে, জিরো জিরো। এখন এই যে একটা যখন সোডিয়াম চ্যানেল আমার ওপেন হইলো, একটা সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার পরে আমার এইখান থেকে ধরো আগে এই পর্যন্ত থ্রেশহোল্ড পর্যন্ত আসছিল, মেকানিক্যালের কারণে এই পর্যন্ত আসছে। তারপর যখন আমার সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল তখন আমার সোডিয়াম চ্যানেল দিয়ে এইদিকে উপরে উঠলো, উপরে উঠলো। উপরে ওঠার সাথে সাথেই আবার কি হলো, আমার ক্লোরিন চ্যানেল ওপেন হয়ে গেল। ক্লোরিন চ্যানেল যখন ওপেন হয়েছে তখন আবার সে কি করলো, উপর থেকে সে নিচের দিকে নেমে আসলো। ঠিক আছে, এখন দেখো এই যে একটা সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে, এই বিন্দুতে এসে যে একটা সোডিয়াম চ্যানেল ওপেন হইলো, এই সোডিয়াম চ্যানেল একবার ওপেন হওয়ার পর, একটু মনোযোগ দাও, এই সোডিয়াম চ্যানেল একবার যখন ওপেন হয়ে গেছে, এই পুরা প্রক্রিয়াটা যখন কমপ্লিট না হবে, অর্থাৎ এই ডিপোলারাইজেশন তারপরে রিপোলারাইজেশন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত যদি আমি এখানে আরো অনেক পরিমাণে স্টিমুলাস দিতে থাকি, ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম চ্যানেল আমার কি হয়েছে, ওপেন হয়েছে। সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার সাথে সাথে আমার সোডিয়াম ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার মিলি সেকেন্ডের মধ্যে আমার কি হয়ে গেছে, পটাশিয়াম চ্যানেল এখন ওপেন হয়ে গেছে, সোডিয়াম চ্যানেল কি হয়েছে, ক্লোজ হয়ে গেছে। কারণ এই যে সোডিয়াম চ্যানেলটা একবার ক্লোজ হইলো, যতক্ষণ পর্যন্ত আমার এই ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন প্রক্রিয়া কমপ্লিট না হবে, এই সোডিয়াম চ্যানেলকে আমি আর যতই স্টিমুলাস দেই না কেন এই সোডিয়াম চ্যানেল আর খুলবে না। কেন? সে বলবে আমার কাজ ছিল একবার খুলা দেওয়ার সাথে সাথে সোডিয়াম ভিতরে যাবে, সোডিয়াম ভিতরে গেছে, এখন আমি বন্ধ হয়ে গেছি। এন্ড পটাশিয়াম তার কাজ কমপ্লিট করবে, সে রেস্টিং অবস্থায় আবার পৌঁছাবে, তারপরে আমি কি করব, আমার গেট আবার খুলবো। তার মধ্যে আমরা যদি যত বেশি স্টিমুলাস দেই না কেন সে আর খুলবে না। এই যে এইখান থেকে সোডিয়াম চ্যানেল ওপেন হইলো, পরবর্তীতে যেই পর্যন্ত সোডিয়াম চ্যানেল আর খুলতেছে না, অর্থাৎ সে রেস্টিং অবস্থা পর্যন্ত না যাওয়া পর্যন্ত সোডিয়াম চ্যানেল আর যেই সময় যাবৎ সে আর খুলতেছে না, এই যে পিরিয়ডটা, এটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ড কি, একবার একটা সোডিয়াম চ্যানেলকে আমি স্টিমুলাস দিলাম, সে খুললো, খোলার পরে সে বন্ধ হবে, পটাশিয়াম চ্যানেল খুইলা সে রেস্টিং অবস্থায় যাবে। এই যে যাওয়ার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একবার স্টিমুলাস হওয়ার পরে বা একবার ডিপোলারাইজেশন হওয়ার পরে রিপোলারাইজেশন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে আর কি হবে না, তার আর কোনো স্টিমুলাস সে গ্রহণ করবে না। এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা হলো আমার রিফ্র্যাক্টরি পিরিয়ড। এখন রিফ্র্যাক্টরি পিরিয়ড দুই ধরনের আছে, দেখো এখন এই যে এখানে যখন আসলো, এই পর্যন্ত আসার পরে আমার কি ক্যালসিয়াম ক্লোরাইড চ্যানেলগুলো খোলাই আছে, আমার সে কি করবে, রেস্টিং মেমব্রেনকে ক্রস করে আরো নিচে চলে যাবে। অর্থাৎ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত ছিল, -90। যখন ক্লোরাইড চ্যানেল খুলে গেছে, বাইরে থেকে ক্লোরাইড, ভিতর থেকে ক্লোরাইড আরো বাইরে চলে যাইতেছে, সে ভিতরে যাইতে যেতে -90 ক্রস করে ধরো -95 হয়ে গেছে, -95। এখন এই যে আমার যখন থ্রেশহোল্ড থেকে ডিপোলারাইজেশন হইলো, ডিপোলারাইজেশন থেকে রিপোলারাইজেশন অর্থাৎ রেস্টিং পর্যন্ত আসলো, এই পর্যন্ত আমি কোনোভাবেই সোডিয়াম চ্যানেলকে আর কি করতে পারবো না, ওপেন করতে পারবো না। এই যে এই পর্যন্ত সোডিয়ামকে কোনোভাবেই আমরা কি ওপেন করতে পারবো না, এটাকে আমরা বলি অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। ঠিক আছে, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। আর এখানে আমি যত স্টিমুলাস দিই সে আর খুলবে না। এখন দেখো আমার এই ক্লোরাইড চ্যানেল ওপেন থাকার কারণে সে কি করছে, রেস্টিং অবস্থা ভেদ করে আরো মাইনাসে চলে গেছে। রেস্টিং ছিল -90, সে চলে গেছে কত, -95। এই অবস্থায় সে কি -95 অবস্থায়। এখন যদি আমি তাকে একটু বেশি পরিমাণে স্টিমুলাস দিই বা আনইউজুয়াল স্টিমুলাস দিই, তখন যায় সে কি করবে, আমার সোডিয়াম চ্যানেলগুলো খুলতে পারে, তখন আমরা সেটাকে আমরা বলি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। আজকের আলোচনা থেকে আমরা কি কি আলোচনা করছি, প্রথমে আমরা জানার চেষ্টা করছি আসলে অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি, পরে আমরা কথা বলছি হলো আসলে রেস্টিং অবস্থায় একটা সেলে কিরকম পটেনশিয়াল থাকে, এটা নিয়ে আলোচনা করছি। তারপরে আমরা আলোচনা করছি অ্যাকশন পটেনশিয়াল কিভাবে তৈরি হয়, আমরা আলোচনা করছি থ্রেশহোল্ড কি, আমরা আলোচনা করছি হলো আমরা ডিপোলারাইজেশন জিনিসটা কি, রিপোলারাইজেশন জিনিসটা কি। তারপরে আমরা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়ার পরে সে একটা নিউরন থেকে বা একটা সেল মেমব্রেন পুরাটা কিভাবে প্রপাগেট করে, এটা নিয়ে আলোচনা করছি। এবং লাস্টে আমরা আলোচনা করলাম রিফ্র্যাক্টরি পিরিয়ড। কারো যদি কোনো অসুবিধা হয় বা কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, আশা করি তোমরা আমাকে জানাবা অথবা কমেন্ট করবা। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।